প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম, এবারে বিস্তারিত আয়োজনে যাব। গাজায় পুষ্টিকর সাপ্লিমেন্টের জন্য লাইনে দাঁড়ানো 10 শিশু ও 2 নারী সহ অন্তত 15 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দেইর আল বালা শহরে এই হামলা চালায় আইডিএফ। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। নিরীহ ব্যক্তিদের ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে খবরের সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে তেল আবিব। গাজার অন্য এলাকায় হামলা চালিয়ে আরও 26 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি নিয়ে দোহা ইসরায়েল এবং হামাস প্রতিনিধিদের মধ্যে আলোচনার মধ্যেই চলছে এমন হামলা। এদিকে ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি জায়নবাদীদের গণহত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন ইতালির এই কূটনীতিক। লোহিত সাগরে হুথিদের হামলায় 25 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে আরও একটি পণ্যবাহী জাহাজ। এতে প্রাণ গেছে 4 জনের। উদ্ধার অভিযানে 6 জনের সন্ধান মিললেও খোঁজ নেই আরও 15 আরোহীর। হুথি বিদ্রোহীদের দাবি, ইসরায়েলের ইলাদ বন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল গ্রিক মালিকানাধীন এই জাহাজটি। গাজায় আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ চালানো হয় এই অভিযান। গেল 1 সপ্তাহের ব্যবধানে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির হামলায় বিধ্বস্ত দ্বিতীয় নৌযান এটি। ফের হুতি ঝড়ে কাঁপছে লোহিত সাগর। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের প্রতি সংহতি জানিয়ে সাগরের বুকে একের পর এক অভিযান পরিচালনা করছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির প্রতিরোধী হামলায় বুধবার 25 ক্রু নিয়ে ডুবে যায় একটি বাণিজ্যিক জাহাজ। হুতিদের দাবি, গ্রিক মালিকানাধীন লাইবেরিয়ান পতাকাবাহী এই নৌযানটির নাম এটারনিটি সি। ইসরায়েলের ইলাদ বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজটি। সেই থেকে এখনও চলছে উদ্ধার কাজ। বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে ইউরোপীয় নৌ মিশন। মিলেছে বেশ কিছু মরদেহ, তবে খোঁজ নেই অন্তত 15 জনের। মার্কিন দূতাবাস বলছে, হামলায় বেঁচে থাকা কয়েকজন ক্রু সদস্যকে অপহরণ করেছে হুথিরা। তাদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। 1 সপ্তাহের ব্যবধানে হুথিদের হামলায় বিধ্বস্ত দ্বিতীয় জাহাজ এটি। এর আগে রোববার ম্যাজিক সিস নামের আরেকটি জাহাজে মিসাইল এবং ড্রোন হামলা চালায় সংগঠনটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিরোধে 2023 সালের নভেম্বরে অভিযানে নামে ইয়েমেনের বিদ্রোহীরা। সেই থেকে লোহিত সাগর এবং আদেন উপসাগরে মিসাইল, ড্রোন এবং ছোট নৌকা ব্যবহার করে প্রায় 70টি বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালায় তারা, যার মধ্যে এ নিয়ে বিধ্বস্ত হয়েছে 4টি জাহাজ, জব্দ করা হয়েছে আরও একটি। হুতি বাহিনী বলছে, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকেই ভিড়তে দেয়া হবে না জায়নবাদীদের বন্দরে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। টেক্সাসের পর আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যটির বেশ কিছু এলাকায় এরই মধ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর এসেছে রুইটোসো এলাকা থেকে। বন্যা কবলিত এলাকাটিতে চলছে উদ্ধার কাজ। গেল শুক্রবার টেক্সাসে আকস্মিক বন্যা শুরুর পর এখনও পরিস্থিতির উন্নতি হয়নি। এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 109 জনের। 1.5 শতাধিক নিখোঁজ বলে নিশ্চিত করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি নেপাল চীন সীমান্তেও। ভারতের ত্রিপুরায় বন্যার কবলে গৃহহীন কয়েকশো পরিবার। বিপদসীমার উপর দিয়ে বইছে মহুয়া নদীর পানি। চীনের সঙ্গে সম্পর্ক শিথিল করতে নানা উদ্যোগ নিয়েছে দিল্লি, সাড়া মিলছে বেইজিং থেকেও। বিবিসির প্রতিবেদন বলছে, গেল কয়েক মাসে দুদেশের সরকারি কর্মকর্তাদের সফর আর নীতিমালা থেকে পাওয়া গেছে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত। বলা হচ্ছে, ট্রাম্প আর পুতিনের চীন প্রীতি নতুন করে ভাবিয়েছে দিল্লিকে। অমীমাংসিত সীমান্ত, বাণিজ্য যুদ্ধ সহ নানা ইস্যুতে দা কুমড়া সম্পর্ক চীন ভারতের। তবে সম্প্রতি সম্পর্ক উন্নয়নে মনোযোগী দুপক্ষই। গেল মাসে ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের চীন সফর থেকেও পাওয়া গেছে সে ইঙ্গিত। জুনে দিল্লির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নেয়, যা 5 বছরের মধ্যে চীনে কোনো ভারতীয় শীর্ষ কর্মকর্তার প্রথম সফর। ভারত চীনের উত্তেজনার কেন্দ্রে 3440 কিলোমিটার দীর্ঘ অমীমাংসিত সীমান্ত। তবে গেল বছর লাদাখের প্রধান বিরোধপূর্ণ এলাকাগুলো নিয়ে চুক্তিতে পৌঁছায় দিল্লি বেইজিং। চলতি বছরের শুরুতে চালু হয় সরাসরি ফ্লাইট, ভিসা বিধিনিষেধে আসে শিথিলতা। একই সময়ে ভারতীয় তীর্থযাত্রীদের 6 বছর পর
তিব্বতের কৈলাস পর্বত দর্শনের অনুমতি দেওয়া হয়। হিমালয় সীমান্তে শান্তি চায় চীনও, কেননা তাইওয়ান সহ অন্যান্য বৈশ্বিক ইস্যুর জন্য এই জোন বিশেষ গুরুত্বপূর্ণ বেইজিংয়ের কাছে। দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় ভারতের থেকে চীনের প্রতি বেশি ঝোঁক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আশানুরূপ শক্ত সমর্থন না পাওয়ায় বিব্রত দিল্লি। এছাড়াও ভারত পাকিস্তান সংঘাতের পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে হোয়াইট হাউসে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান ট্রাম্প, যা হতাশ করেছে ভারতকে। রাশিয়ার চীন ঘেঁষা নীতিও চিন্তায় ফেলেছে ভারতকে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা মস্কোকে চীনের ওপর নির্ভরশীল করে তুলেছে। রাশিয়ার এই অবস্থান চীনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষে ভারতের জন্য নতুন অস্বস্তির কারণ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে, সাথে আছি আতিকুর রহমান। জুনের 23 থেকে জুলাইয়ের 2 তারিখ পর্যন্ত তাপ সতর্কতার অধীনে ছিল ইউরোপ। এই 10 দিনে তাপ সম্পর্কিত কারণে অন্তত 2300 প্রাণহানি দেখে মহাদেশটির অন্তত 12 শহর। ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গেল জুনের শেষে তীব্র তাপদাহ দেখা দেয় ইউরোপ জুড়ে। অতিরিক্ত গরমে দানিউবের তীরবর্তী 12 শহরে দেখা দেয় অচলাবস্থা, বিশেষ করে স্পেন ও ফ্রান্সে তাপমাত্রা ছাড়ায় 40 ডিগ্রি সেলসিয়াস। জুনের 23 থেকে জুলাইয়ের 2 তারিখ পর্যন্ত তাপ সতর্কতার অধীনে ছিল অঞ্চলগুলো। এই 10 দিনে তাপ সম্পর্কিত কারণে অন্তত 2300 প্রাণহানি দেখে ইউরোপের বেশ কিছু শহর। ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। গবেষণায় বলা হয়, নিহতদের মাঝে অন্তত 1,500 মানুষের মৃত্যুতে সরাসরি জড়িত ছিল জলবায়ু পরিবর্তন, যা তাপদাহের তীব্রতা বাড়িয়েছে। গবেষণায় আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন ও মিলানের মতো বড় শহরে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। ফলে সবচেয়ে বেশি প্রাণহানির দেখা মিলেছে এই শহরগুলোয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তাপদাহের কারণে শ্বাসকষ্ট, হৃদরোগ এবং অন্যান্য শারীরিক জটিলতা বেড়ে যায়, যার অন্যতম ভুক্তভোগী শিশু ও বয়স্করা। এই গবেষণায় ইপিডেমিওলজিক্যাল মডেল এবং ঐতিহাসিক তথ্য ব্যবহার করে মৃত্যুর সংখ্যা অনুমান করা হয়েছে। গবেষক দলের দাবি, বেশিরভাগ দেশই তাপদাহে মৃত্যু নিয়ে সঠিক তথ্য প্রকাশ করে না, ফলে বাস্তবে আরও বেশি হতে পারে প্রাণহানির সংখ্যা। ইউরোপীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের তথ্যমতে এর আগে 2022 সালে তীব্র গরমে 61,000 মৃত্যু দেখেছিল ইউরোপ। এবছর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা গবেষক দলের। জ্বালানি পোড়ানোর কারণে বিশ্বে বাড়তে থাকা গ্রিনহাউস গ্যাসকে এই পরিস্থিতির জন্য দায়ী করছেন লন্ডনের এই গবেষক দল। তাদের দাবি, তাপদাহের সময় বিশ্বে গড় তাপমাত্রা আরও বিপজ্জনক সীমায় চলে যেতে পারে, যার ফলে শরীরের স্বাভাবিক তাপমাত্রার উপর চাপ সৃষ্টি হয়, বাড়ে স্বাস্থ্য ঝুঁকি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। বর্তমান বিশ্বে বর্বরতম আগ্রাসন কিংবা নিষ্ঠুরতার কথা বলতে গেলে সামনে আসে দুটি নাম, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। সুনিপুণ কৌশলে একজন যোগান মারণাস্ত্র, অন্যজন সেটি ব্যবহার করেন নিধন যজ্ঞে। একজন যখন নির্যাতন চালান ক্ষুধার্ত শিশুর ওপর, অন্যজন তখন সেটিকে বিশ্ব দরবারে উপস্থাপন করেন আত্মরক্ষা হিসেবে। অথচ দিন শেষে তারাই যেন আজ শান্তির ধারক বাহক। সেই কসাই নেতানিয়াহুর কাছ থেকেই এবার নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন ট্রাম্প। এর আগে ইতিহাসে বহুবার রক্তরঞ্জিত হাতে শোভা পেয়েছে নোবেল শান্তি পুরস্কার। ট্রাম্প ও নেতানিয়াহু, একজন পরিচিত যুদ্ধের নীল নকশাকারী হিসেবে, অন্যজনের তকমা দ্য বুচার অফ ইসরায়েল বা ইসরায়েলের কসাই। একজন দিচ্ছেন মারণাস্ত্র, অন্যজন সে অস্ত্র দিয়েই 21 মাসে হত্যা করছেন প্রায় 56,000 ফিলিস্তিনিকে। তবুও দিন শেষে শান্তির ধারক ও বাহকও যেন তারাই। চক্ষু লজ্জাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই কসাই নেতানিয়াহুর কাছ থেকেই নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন ট্রাম্প। এ যেন চোরের সাক্ষী গাটকাটা। এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে জল্পনা,
নিধনযজ্ঞের অন্যতম সহায়তাকারী হয়েও শান্তি পুরস্কার কি পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? উত্তর খুঁজতে খতিয়ে দেখতে হবে নোবেল সম্মাননার ইতিহাস। অতীতেও যে হাত ছিল রক্তে রঞ্জিত, সে হাতেই বহুবার উঠেছিল শান্তি পুরস্কার। 2009 সালে প্রেসিডেন্ট থাকাকালীন ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান সহ বেশ কিছু দেশে বোমা হামলার নির্দেশ দেন বারাক ওবামা। অথচ সে বছরই শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি। ওবামা ছাড়াও শান্তি পুরস্কার পান আরও 3 মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন যুদ্ধ ও সংঘাতে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার পরও শান্তির মুকুট মাথায় তোলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট, উইড্রো উইলসন ও জিমি কার্টার। একইভাবে 1994 সালে যৌথভাবে শান্তি পুরস্কার পান ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেস, যিনি নির্দ্বিধায় জাতিসংঘের ক্যাম্পে আশ্রিত 106 ফিলিস্তিনিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের হাতেও উঠেছিল শান্তি পুরস্কার, যিনি সন্ত্রাসী তকমা দিয়ে 10,000-এর বেশি বেসামরিক মানুষকে হত্যার অনুমোদন দিয়েছিলেন। তবে এর আগে হামলাকারীদের হাতে নোবেল উঠলেও ট্রাম্প এ পুরস্কার পেলে তিনি হবেন প্রথম ব্যক্তি যিনি সরাসরি হামলার কারণেই পেলেন শান্তি সম্মাননা। এবারই হয়তো প্রথমবার একটি হামলার ঘটনাকেই উপস্থাপন করা হয়েছে শান্তি প্রতিষ্ঠার কারণ হিসেবে। ট্রাম্প কেন নোবেল পুরস্কারের সুযোগ্য দাবিদার? নোবেল কমিটিকে দেয়া চিঠিতে সে কারণ হিসেবে ইরানে মার্কিন হামলাকে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তার ভাষ্যমতে ইরানের বেসামরিক অঞ্চলে ট্রাম্পের চালানো আগ্রাসন মধ্যপ্রাচ্যে শান্তি আনতে অন্যতম সহায়ক ভূমিকা রাখে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। শ্রীলঙ্কার ক্যান্ডিতে দৃষ্টিনন্দন আম্বুলু ওয়াওয়া টাওয়ার, যেখানে একই সাথে আছে মসজিদ, মন্দির, চার্চ ও প্যাগোডা। ধর্মীয় সম্প্রীতি আর ঐতিহ্যের নিদর্শন হয়ে যা আকৃষ্ট করছে দর্শনার্থীদের। ক্যান্ডির এই টাওয়ার ঘুরে দেখেছেন সহকর্মী রেদওয়ান শুয়েব। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ রেদওয়ান শুয়েব। আমি এই মুহূর্তে আছি ক্যান্ডি থেকে প্রায় 33 কিলোমিটার দূরে আম্বা লুয়াওয়া নামক এক টাওয়ারের সামনে। এটি গ্রামপোলায় অবস্থিত। গ্রামপোলা ডাইনেস্টির কথা শুরুতে জানিয়ে দিতে চাই আপনাদের সবাইকে। পাশাপাশি অবশ্যই দারুণ একটা ইন্টারেস্টিং একটা প্লেস এইখানটাতে, এবং অনেক ইউনিক একটা জায়গা এটা। আমি সেই সবগুলো প্রসঙ্গ নিয়ে কথা বলবো, ইতিহাস জানার চেষ্টা করব আম্বা লুয়াওয়া এই টাওয়ারটার। শুরুতেই যেটা বলছিলাম যে গ্রামপোলা ডাইনেস্টির অধীনে এই জায়গাটার নাম গ্রামপোলা, এবং এটি একটা সময় কিন্তু যখন শ্রীলঙ্কার নাম ছিল সিলন, তখন এই গ্রামপোলা ছিল সিলনের রাজধানী। আমি বলছি একেবারে খ্রিস্টপূর্ব 1,500 বছর আগের কথা। অর্থাৎ বুঝতে পারছেন কত পুরাতন একটা সভ্যতা এখানে গড়ে উঠেছে। ক্যান্ডি নয়, পুরো শ্রীলঙ্কারই অন্যতম উঁচু একটা জায়গা, এবং এই ধরনের টাওয়ার আসলে শ্রীলঙ্কাতে খুব হাতে গোনা, খুব বেশি নেই। আমরা একদম উপরে উঠেছিলাম এই টাওয়ারটির। খুব বেশি সংখ্যক মানুষও আসলে এখানে উঠে না। যাদের একটু স্বাস্থ্য বেশি কিংবা যাদের হাইট ফোবিয়া রয়েছে, তারা কিন্তু একদম উপরে অন দ্য টপে কিন্তু তারা উঠতে তাদের দেখা যায় না। তারপর আমরা উঠেছি, আপনাদের নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা সেখানে উঠে শুট করার চেষ্টা করেছি। এটার যেটা বলছিলাম যে দারুণ অনিন্দ সুন্দর, একই সাথে একেবারে শ্রীলঙ্কার যে ধর্মীয় সম্প্রীতি এবং ঐতিহ্যের একটা মেল বন্ধন এখানে ঘটেছে। দেখানোর চেষ্টা করেছি আপনাদের যে একই সাথে এই জায়গাটাতে রয়েছে মন্দির, রয়েছে মসজিদ, প্যাগোডা এবং চার্চ। অর্থাৎ 4 ধর্মাবলম্বী, মুসলমান, সনাতন ধর্মাবলম্বী, পাশাপাশি খ্রিস্টান এবং বৌদ্ধদের উপাসনালয় কিন্তু এখানে আছে। এবং এটির উচ্চতাটা যদি বলি যে এই টাওয়ারটির উচ্চতা 157 মিটার, এবং এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু 3,500 ফিট উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমাদের যে উঠেছি আমরা, এখানে উঠতেও বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। এই টাওয়ারটি 2000 সালে নির্মিত হয়েছে। এই টাওয়ারটিরও একটা দারুণ ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট রয়েছে, সেটি হচ্ছে যে এই টাওয়ারটিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের, পরেরটাতে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের, এবং পরবর্তীতে অর্থাৎ 10 তলার উপরে গেলে তখন সেই অংশটাকে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বলা হয়ে থাকে, এবং একদম টপে, অন দ্য টপে, সেটা হচ্ছে
খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য। এবং পাশাপাশি এক সাইডে একদম টাওয়ারের উপরে এক সাইডে অনিন্দ্য সুন্দর পাহাড়ে ঘেরা ক্যান্ডিটা পুরোটা দেখা যায়, এবং অন্য পাশে ক্যান্ডি শহরটার একটা লোকালয় আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। অসাধারণ সুন্দর, একই সাথে একটা ন্যাচারাল বিউটি আমরা দেখলাম, এবং পাশাপাশি যেটা বললাম যে ধর্মের একটা মেলবন্ধন, বিভিন্ন ধর্মাবলম্বীদের একটা মেলবন্ধন কিন্তু এখানে ঘটেছে। ক্যান্ডির অনিন্দ্য সুন্দর আম্বালওয়াওয়া টাওয়ার থেকে রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ক্যান্ডি, শ্রীলঙ্কা। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সাথে থাকার জন্য।